ঠিক আছে, তাহলে আমরা কি করব এটা দেখি। হ্যাঁ, পাওয়ার বের করার দেখবো। হ্যাঁ, পাওয়ার কিভাবে, তাৎক্ষণিক পাওয়ার, তাৎক্ষণিক ভোল্টেজ জানলাম, তাৎক্ষণিক কারেন্ট জানি। ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট বা ভোল্টেজ সমান সমান আমরা কি ভিটি ভিএম কজ ওমেগা টি প্লাস থিটা ভি, মানে থিটা ভি। আচ্ছা, এইদিকে আইটি আইএম কজ ওমেগা টি প্লাস থিটা আই। ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার যদি বের করতে চাই তাহলে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার পিটি ইকুয়াল টু আমরা লিখবো কি, আমরা কারেন্টের সূত্র জানি ভিআই, তাহলে সেই জায়গায় এখানে আমরা কি করব, পিটি ইকুয়াল টু আমরা লিখবো, এটা তাৎক্ষণিক পাওয়ার নাকি, তাৎক্ষণিক পাওয়ার না, তাৎক্ষণিক পাওয়ার। তো পিটি ইকুয়াল টু আমরা লিখবো ভিএম কজ ওমেগা টি প্লাস থিটা পি গুণন কত আইএম কজ ওমেগা টি প্লাস কত থিটা আই। এখন ভিএম আর আইএম একসাথে গুণন করলাম, আর কজ এটা যেটা ছিল কজ কজ একসাথে করলাম, করার পরে একটা সূত্র আছে, হ্যাঁ, কজ এ মাইনাস বি, কজ এ মাইনাস বি, দেখো কজ এ মাইনাস বি প্লাস কজ এ প্লাস বি, এটা সমান সমান কি বলো, 2 cos a cos b। এখন এইটাকে যদি আমরা cos a ধরে নেই আর এইটাকে যদি cos b ধরে নেই, তাহলে এখানে একটা জিনিসের অভাব কিন্তু লক্ষ্য করা যায়, সেটা কি বলো, 2 নাই নাকি, 2 নাই। তো 2 আমরা বের করে নিয়ে আসি। দেখো এখানে যদি 2 দিতে চাই, এখানে যদি 2 দিতে চাই, এখানে যদি 2 দিতে চাই, আগে কি আমাদের হাফ দিয়ে একটা গুণন দিতে হবে না, কারণ ওই 2 আর হাফ ভ্যানিশ করার, ওই 2 কে ভ্যানিশ করার জন্য হাফ দিয়ে গুণন দিতে হবে। তো হাফটা এখানে গুণন আছে। আর এই যে 2 cos a cos b, এইটার সূত্র কি ছিল, এই দেখো cos a minus b নাকি, a কে ছিল ওমেগা টি প্লাস থিটা b মাইনাস কত ওমেগা টি মাইনাস কত থিটা i। আচ্ছা, প্লাস cos a প্লাস b, তো ওমেগা টি প্লাস থিটা b প্লাস ওমেগা টি প্লাস কত থিটা i নাকি। আচ্ছা, সুতরাং পিটি এখানে হাফ চলে আসলো, ভিএম আইএম এখানে যদি ক্যালকুলেশন করো, এখানে ওমেগা টি কাটা যায় নাকি, ওমেগা টি কাটা যায় না, তাকে কি থিটা ভাই থিটা ভি আর কি মাইনাস থিটা আই প্লাস কস, এখানে দেখো একটা ওমেগা টি আসতেছে কত 2 ওমেগা টি থিটা ভি প্লাস কত থিটা আই। এরপরে আসো, তাহলে এইটা আমাদের কি তাৎক্ষণিক পাওয়ার বের হইলো, তাৎক্ষণিক পাওয়ার বের হলো। এখন আমরা এভারেজ পাওয়ার বের করব। এভারেজ বের করার জন্য, এভারেজ বের করার জন্য দেখো, এভারেজ বের করার জন্য আমাদের একটা কাজ করতে হবে। বুঝতেছো? তো এভারেজ বের করার জন্য এটা একটা সাধারণ ফর্মুলা। হ্যাঁ, সাধারণ এভারেজ, এভারেজ বের করার একটা সাধারণ ফর্মুলা কি, যে এভারেজ সমান আমরা বলতে পারি যে 1 ডিভাইডেড টি, এটা কি টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড আমরা পড়ছি না, এক সাইকেল সম্পন্ন করতে যতটুকু সময় লাগে তাকে আমরা কি এক টাইম পিরিয়ড বলি নাকি, টাইম পিরিয়ড বলে থাকি। তো 0 থেকে এটা কত হবে টি পর্যন্ত, এটা পি, তুমি কাকে ডিফারেন্সিয়েশন করতেছো সেটা কি হলো ডিটি। এটা হলো একটা সাধারণ সূত্র তুমি যদি এভারেজ ভ্যালু বের করতে চাও। তো এভারেজ পাওয়ার বের করতে চাইলে তাহলে পি ইকুয়াল টু কত, অন ডিভাইডেড টি, 0 থেকে আপার লোয়ার লিমিট 0, আপার লিমিট কত টি, পি টি ইনটু ডিটি। ডিটি কে মানে পি কে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। হ্যাঁ, তো পি ইকুয়াল টু তাহলে অন ডিভাইডেড টি 0 থেকে, এত পি এর মান আমরা কত পাইছি দেখো, পি এর মান পাইছি না, পি এর মান কত পাইছি দেখো, এই যেখানে আমরা পি এর মান পাইছিলাম, পি এর মান কত পাইছিলাম, এইটা আমরা এইটা জাস্ট বসায় দিলাম এখানে, থিটা ভি মাইনাস থিটা আই প্লাস cos 2 ওমেগা টি প্লাস থিটা ভি প্লাস থিটা আই ইনটু কি ডিটি। এটা আমরা পি এর মান বসায় দিলাম। এরপরে আসো, দেখো তো পি ইকুয়াল টু তাহলে হাফ ইনটু আই ভিএম আই এম cos থিটা ভি মাইনাস থিটা আই। এই যে এখানে কি করছি আমরা জাস্ট গুণন করে দিছি, বুঝছো, এই পুরো রাশিটাকে আমরা কি করছি গুণন করে দিছি। যেমন এইটা দেখতেছো না, এই যে এইটা কি কমন ছিল না, আনডিভাইডেড টি ইনটু 0 থেকে টি লিমিট, হ্যাঁ এটা কি কমন ছিল না, এটা একবার এর সাথে গুণন দেবো আর একবার কি একবার এর সাথে গুণন দেবো, সেই কাজটা কাজ করা হয়েছে। হ্যাঁ, দেখো এইটা একবার এর সাথে গুণন গুণন দেওয়া হয়েছে, এই যে তারপর আবার কি প্লাস দিয়ে আবার কি এই যে এর সাথে গুণন দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এর সাথে গুণন দেওয়া হয়েছে। এরপরে দেখো হাফ ভিএম আই এম কস থিটা বি মাইনাস থিটা আই, এখানে দেখো, এখানে দেখো আনডিভাইডেড টি, আনডিভাইডেড টি, আনডিভাইডেড টি, এই যে আচ্ছা আনডিভাইডেড টি থিটা 0
টি মাইনাস জিরো, টি মাইনাস জিরো। এখানে আপার লিমিট আর লোয়ার লিমিট বসানো হয়েছে, এখানে আপার লিমিট একটা লোয়ার লিমিট বসানো হয়েছে, এখানে কিছুই নেই মানে কি মনে মনে ওয়ান আছে না, কিছু নাই মানে কি মনে মনে ওয়ান আছে না, ওয়ান আছে না, সেইটার কি এই ওয়ানের সাথে অনকে ডিফারেন্সিয়েশন করে এখানে একবার আপার লিমিট টি আর লোয়ার লিমিট কত জিরো, লোয়ার লিমিটটা বসানো হয়েছে। সেম এখানেও একই কাজ, এখানে এখানে এখনো পর্যন্ত বসানো হয় নাই, প্লাস হাফ ইন্টু আই এম ভি এম, এখানে যা আছে সেম রাখছে, হ্যাঁ সেম রাখছে। আর পরের লাইনে দেখো, পরের লাইনটা যদি দেখা যায় হাফ ইন্টু ভি এম আই এম কস থিটা বি মাইনাস থিটা আই, আই বাবা এরকম করো না। এখানে আলটিমেটলি কি হবে বলো, এই যে থিটা এই টি আর এই টি কাটা যাবে না, এই টি আর এই টি কাটা যাবে না, আলটিমেটলি যাবে না, এটা গুণন আছে এটা কাটা যাবে, আর এখানে তো কোনো কাজ করে নাই। তো এইটুকু দেখো, এইটুকু যে আছে এইটুকু হলো রিয়েল পাওয়ার, এইটুকু কিসের পাওয়ার, রিয়েল পাওয়ার, এইটুকু হলো রিয়েল পাওয়ার, আর এইটুকু হলো ওয়েভের পাওয়ার, এইটুকু কিসের পাওয়ার, ওয়েভের পাওয়ার। এই টোটালটা মিলেই হলো, এই টোটালটা মিলেই কত হবে এভারেজ পাওয়ার, পি ইকুয়াল টু কত রিয়েল পাওয়ার প্লাস কত ওয়েভ পাওয়ার, পি ইকুয়াল টু রিয়েল পাওয়ার প্লাস কত ওয়েভ পাওয়ার। আচ্ছা আমরা কিছু টিকা দেখব, সাইকেল কি, তারপরে ফ্রিকোয়েন্সি কি, তারপর টাইম পিরিয়ড কি, অল্টারনেশন কি, অ্যামপ্লিটিউড কি, তারপর ইনস্ট্যান্টানিয়াস ভ্যালু কি, এই টিকাগুলো একটু দেখবো। হ্যাঁ টিকাগুলো যদি দেখি, একটু যদি দেখো সাইকেল কি, সাইকেল হলো তুমি দুই ভাবে সংজ্ঞা দিতে পারো, যেমন যেমন এইভাবে বলতে পারো যে পরিবর্তনশীল তড়িৎ প্রবাহ কোনো এক দিকে প্রবাহিত হয়ে শূন্য হতে সর্বোচ্চ, শূন্য হতে সর্বোচ্চ, আবার পরে কি সর্বোচ্চ থেকে আবার কি শূন্যতে আসবে, শূন্য থেকে আবার কি বিপরীত ক্রমে বা বিপরীত দিকে, বিপরীত দিকে আবার সর্বোচ্চ, সর্বোচ্চ থেকে আবার কি শূন্য, এরকম যদি একটি সাইকেল সম্পন্ন করে বা তরঙ্গের সৃষ্টি করে তাহলে সেটাকে আমরা কি বলবো, সাইকেল বলবো। কথা বুঝছো, সেটাকে আমরা কি বলবো, সাইকেল বলবো। ফ্রিকোয়েন্সি কি, যে ওই যে একটা সাইকেল এভাবে কোন পরিবর্তনশীল রাশি প্রতি সেকেন্ডে যতগুলো সাইকেল সম্পন্ন করবে সেটা কি তার ফ্রিকোয়েন্সি, সেটা তার ফ্রিকোয়েন্সি। তো ফ্রিকোয়েন্সিকে আমরা এফ দ্বারা প্রকাশ করি, আর ফ্রিকোয়েন্সির একক কি বলো, হার্টজ বা সাইকেল পার সেকেন্ড, সাইকেল পার সেকেন্ড। এটাকে আমরা টাইম পিরিয়ডের সাহায্যে প্রকাশ করতে পারি, যেমন এফ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 1 ডিভাইডেড কত টি, 1 ডিভাইডেড টি, এটা হলো টাইম পিরিয়ড। আচ্ছা টাইম পিরিয়ড কি, তাহলে কোনো পরিবর্তনশীল রাশির এক সাইকেল সম্পন্ন করতে যতটুকু সময় লাগবে তাদেরকে আমরা কি বলবো, টাইম পিরিয়ড, বা ইহাকে আমরা কি টি দ্বারা প্রকাশ করা হয়, হ্যাঁ টি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে যদি এফ ইকুয়াল টু যদি 1 ডিভাইডেড টি বলা যায়, তাহলে টি যদি এই পাশে নিয়ে আসি তাহলে টি ইকুয়াল টু আমরা 1 ডিভাইডেড এফ বলতে পারি নাকি, একই তো কথা। তো এটার একক কি হবে, টাইম পিরিয়ড, টাইমের একক তো সেকেন্ড নাকি। অল্টারনেশন হলো কোনো পরিবর্তনশীল রাশির অর্ধ সাইকেল বা তরঙ্গের অর্ধাংশকে অল্টারনেশন বলে। এই যে একটা অর্ধ আছে না, দেখো এই যে অর্ধ আছে না, এই অর্ধকে আমরা কি বলবো, অল্টারনেশন। কথা বুঝছো, অর্ধকে আমরা কি বলবো, অল্টারনেশন। আর এই যে এইটা না, এইটা না, এই যে এইটাকে বুঝছো, একটা সাইকেলের অর্ধাংশকে আমরা কি বলবো, অল্টারনেশন। একটা সাইকেলের অর্ধাংশকে আমরা কি বলবো, অল্টারনেশন। সেম ভাবে অ্যামপ্লিটিউড কি, ওই যে চূড়া সর্বোচ্চ মানকে, তাহলে কোনো পরিবর্তনশীল রাশির ধনাত্মক কিংবা ঋণাত্মক যে কোনো দিকে হোক না কেন, এই দেখো এটা পজিটিভ দিকে আর একটা কি নেগেটিভ দিকে, এদিকে সর্বোচ্চ মান আছে এদিকেও সর্বোচ্চ মান আছে, শুধুমাত্র এটা ধনাত্মক এটা কি ঋণাত্মক, এটা অল্টারনেশন বলে। তো সর্বোচ্চ মানকে আমরা কি বলবো, সরি অ্যামপ্লিটিউড বলে। এ রে বাবা, তো ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু কি, ওই যে তাৎক্ষণিক মান নাকি, একটি পরিবর্তনশীল রাশির যে কোনো মুহূর্তে তাৎক্ষণিক মানকে, মুহূর্তের মানকে তাৎক্ষণিক মান বলে। একে ভোল্টেজ ও কারেন্ট এর যথাক্রমে ছোট হাতের ভি এবং ছোট হাতের আই দ্বারা প্রকাশ করা হয়। মানে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট এবং ভোল্টেজকে সবসময় কি ছোট হাতের স্মল লেটার দিয়ে প্রকাশ করা হবে, হ্যাঁ স্মল লেটার দিয়ে প্রকাশ করা হবে। এখন আসো ফেজ কি, হ্যাঁ ফেজ কি আর ফেজ অ্যাঙ্গেল কি। ফেজ হলো যেমন পরিবর্তনশীল রাশির কোনো নির্দিষ্ট সময় উহার কৌণিক অবস্থানকে, উহার কৌণিক অবস্থানকে, মানে সে শুরু হওয়ার কথা ছিল কতটুকু বলো, সে শুরু হওয়ার কথা ছিল 0 থেকে, সে কতটুকু ব্যবধান নিয়ে সে শুরু হলো, সেই যে ব্যবধানটুকু এটা হলো কি ফেজ, এটাকে বলা হয় কি ফেজ।
ব্যবধান। আচ্ছা, এদিকে আসো, ফেজ অ্যাঙ্গেল কি? কোন এসি বৈদ্যুতিক সার্কিটে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণকে ফেজ অ্যাঙ্গেল বলে। মানে একটা ভোল্টেজ কখন থেকে শুরু হয়েছে আর কি কারেন্ট কখন থেকে শুরু হয়েছে, এদের মধ্যে যে সম্পর্কিত একটা অ্যাঙ্গেল থাকে, এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলবো? ফেজ অ্যাঙ্গেল। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা পাওয়ার কি জানবো? পাওয়ার জানবো, পাওয়ার ফ্যাক্টর জানবো। আচ্ছা, পাওয়ার দেখো, পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা, পাওয়ার ফ্যাক্টর কি? তোমরা সবসময় পড়ে আসছো যে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যবর্তী কোসাইন মানকে আমরা কি বলবো? পাওয়ার ফ্যাক্টর। বাট পাওয়ার ফ্যাক্টর এইটা একদম, এইটার চেয়ে আরেকটা সুন্দর সংজ্ঞা আছে। পাওয়ার ফ্যাক্টর যেমন আমরা বলতে পারি যে পাওয়ার ফ্যাক্টর আমরা বলতে পারি অল্টারনেটিং কারেন্ট এবং ভোল্টেজের মধ্যবর্তী যেমন ফেজ অ্যাঙ্গেলের কোসাইন মানকে পাওয়ার ফ্যাক্টর বলে। অথবা আমরা আরেকটা সংজ্ঞা দিতে পারি যে এসি। আচ্ছা, পাওয়ার কয় ধরনের বলো? পাওয়ার কি তিন ধরনের না? একটা হলো এই এটা হলো অ্যাপারেন্ট নাকি, এটা হলো রিঅ্যাক্টিভ, এটা হলো অ্যাক্টিভ, যাকে বলে ট্রু পাওয়ার, তারপরে রিয়েল পাওয়ার, অ্যাভারেজ পাওয়ার, অ্যাক্টিভ, এটা হলো পাওয়ার। হ্যাঁ, তো আমি এখান থেকে যদি কোসাইন কজ মানে কি? ভূমি ডিভাইডেড অতিভুজ। তো কজ মানে কি? কজ মানে ভূমি ডিভাইডেড, কস থিটা মানে হলো ভূমি ডিভাইডেড কত? অতিভুজ। তো ভূমি কি এখানে? অ্যাক্টিভ, অ্যাক্টিভ পাওয়ার ডিভাইডেড কত হবে? অ্যাপারেন্ট পাওয়ার। হবে না? অবশ্যই হবে। তো আমরা এটাও তো বলতে পারি নাকি যে এসি সার্কিটের অ্যাক্টিভ পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ারের অনুপাতকে পাওয়ার ফ্যাক্টর বলে। এই বাবা চুপ। এসি সার্কিটের অ্যাক্টিভ এবং অ্যাপারেন্ট পাওয়ারের অনুপাতকে আমরা কি বলবো? পাওয়ার ফ্যাক্টর। আর অ্যাক্টিভ পাওয়ার সমান আমরা কি জানি বলো তো? ভিআই কস থিটা, ভিআই কস থিটা ডিভাইডেড পিএফ, এটা পাওয়ার ফ্যাক্টর, পাওয়ারকে সংক্ষেপে পিএফ দ্বারা। আর অ্যাপারেন্ট পাওয়ারকে কি দ্বারা প্রকাশ করা হয়? শুধু ভিআই দ্বারা প্রকাশ করা হয়। ওই যে ট্রান্সফরমারের আচ্ছা, তো ওই যে যে কথা বলতেছিলাম যে ট্রান্সফরমারের রেটিং কিসে প্রকাশ করা হয়? কেভিএ তে প্রকাশ করা হয়। কেভিএটা কি পাওয়ার? কি পাওয়ারের একক? এটা হলো অ্যাপারেন্ট পাওয়ারের একক। পড়ে আসছে একবার না, যে কিলোওয়াটে প্রকাশ না করে কেন কেভিএ তে প্রকাশ করা হয়? এটা কিন্তু খুব বহুল একটা মানে জনপ্রিয় একটা কোশ্চেন। হ্যাঁ, ভাইভাতেও অনেক সময় জিজ্ঞেস করে কেভিএ তে কেন প্রকাশ করা হয়। তো কেভিএ তে এখানে দেখো অ্যাক্টিভ পাওয়ারের একক কি? অ্যাক্টিভ পাওয়ারের ইয়াটা কি? সূত্রটা কি? ভিআই কস থিটা। আর কস থিটা কি? পাওয়ার ফ্যাক্টর। আর পাওয়ার ফ্যাক্টরটা এক একটা লোডের ক্ষেত্রে কিন্তু এক একটা কোম্পানি ভিন্ন ভিন্ন ভাবে তৈরি হয়। হ্যাঁ, ভিন্ন ভিন্ন ভাবে ভিন্ন রেটিং এ থাকে। কোনো একটা 0.95, 0.9, কোনোটা 0.8। এই যে পাওয়ার ফ্যাক্টর, এখন তুমি একটা ট্রান্সফরমার তৈরি করা হয়েছে ধরো কোনো একটা নির্দিষ্ট রেটিং দিবে, তার তো নির্দিষ্ট রেটিং মাপবে যে জনগণ যেন বুঝতে পারে যে এটা এই রেটিং এ ব্যবহার করা যাবে, এর চেয়ে বেশি ব্যবহার করা যাবে না। তখন যদি এই রেটিং এ দেওয়া হতো তাহলে অবশ্যই পাওয়ার ফ্যাক্টরের মান লাগতো। বাসা বাড়িতে যে পাওয়ার ফ্যাক্টর ব্যবহার করবে, কে কোন লোড কি পরিমাণ কোন কোম্পানির জিনিস ব্যবহার করতেছে, সেই লোডেরটার পাওয়ার ফ্যাক্টর কেমন, সেটা তো আর কোম্পানি দেখবে না নাকি? কোম্পানি এসে বুঝবে? এই জন্য এই পাওয়ার ফ্যাক্টরে ঝামেলা নাই কোন পাওয়ারে বলো? অ্যাপারেন্ট পাওয়ারে। এই ঝামেলাটা নাই এই অ্যাপারেন্ট পাওয়ারে। এই অ্যাপারেন্ট পাওয়ারে পাওয়ার ফ্যাক্টরের ইয়াটা লাগে না, দরকার হয় না। এই কারণে এর একক কি? ভিএ না? অ্যাপারেন্ট পাওয়ারের একক কি? ভিএ, ভোল্ট এম্পিয়ার। আর যার বড় একক কি? কেভিএ নাকি? এই যে পাওয়ার ফ্যাক্টরের ইস্যুটা নাই, এই কারণে আমাদের কি কেভিএ তে প্রকাশ করা হয় ট্রান্সফরমার। তো পিএফ, তাহলে পিএফ সমান সমান আসতেছে কত বলো? ভিআই কাটা গেলে কত আসবে? শুধু cos থিটা আসবে। আচ্ছা, পাওয়ার ফ্যাক্টর হলো তিন ধরনের। কয় ধরনের? তিন ধরনের। তোমরা ইউনিটি পাওয়ার ফ্যাক্টর পড়ছো, তারপরে লিডিং পাওয়ার ফ্যাক্টর পড়ছো, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর পড়ছো, সবই পড়ছো। হ্যাঁ, এখন আমরা একটু দেখবো পাওয়ার ফ্যাক্টর গুলো কি কি। হ্যাঁ, তো পাওয়ার ফ্যাক্টর তিন ধরনের, যেমন একটা হলো ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, আর একটা কি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, আর একটা কি লিডিং পাওয়ার ফ্যাক্টর। হ্যাঁ, লিডিং পাওয়ার ফ্যাক্টর। তো
তো ল্যাগিং ইউনিটি পাওয়ার ফ্যাক্টর কি? যার মধ্যে কারেন্ট এবং ভোল্টেজের কোনো ন্যূনতম ব্যবধান নাই, অর্থাৎ তারা কি একই দিকে চলে। হ্যাঁ, যেমন যখন কোনো এসি সার্কিটে বা বিশুদ্ধ রেজিস্টিভ লোড হয়, বিশুদ্ধ রেজিস্টিভ লোড কি? ডিসি সার্কিটে কোনো কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে কোনো ব্যবধান আছে? তারা কি একই দিকে যায়, প্লাস এদের মধ্যে কোনো ফেজ অ্যাঙ্গেল নাই, ওইটাকে আমরা কি রেজিস্টিভ সার্কিট বলি না? ওটাকে আমরা কি শুধু রেজিস্টর জনিত সার্কিটে তো এমন হয় নাকি? তো শুধু রেজিস্টর জনিত সার্কিটে এমন হয়। তো এখানেও ওইরকম বিষয়টা, ব্যাপারটা যে কোনো এসি সার্কিট বিশুদ্ধ রেজিস্টিভ লোড হয়, মানে এখানে এমন হয় যে ইন্ডাকটিভ এবং ক্যাপাসিটরের কোনো মনে হয় প্রভাবই নাই, কি নাই? প্রভাবই নাই। তাহলে ওই ধরনের সার্কিটে কি হবে? বা ইন্ডাকটিভ লোড সমান হয়, প্রভাবই নাই। কখন প্রভাব থাকবে না? যখন ইন্ডাকটিভ এবং ক্যাপাসিটিভের লোড সমান হয়। কি হয়? সমান হয়। এই অবস্থায় সার্কিটের পিএফ কে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বলে। এই অবস্থায় সার্কিটের পিএফ কে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বলে। তো আমরা যদি একটু হিসাব করি যে এসি সার্কিটের বাধাকে কি দ্বারা প্রকাশ করা হয়? জেড দ্বারা প্রকাশ করা হয়, যাকে আমরা ইম্পিডেন্স বলি। কি বলি? ইম্পিডেন্স। আমরা তো ডিসি সার্কিটের বাধাকে আমরা কি বলি? রোধ বলি বা রেজিস্ট্যান্স বলে থাকি। আর এসি সার্কিটের বাধাকে আমরা কি বলবো? ওই যে পড়ে আসছে না, এসি সার্কিটের মোট বাধাকে আমরা কি বলবো? ইম্পিডেন্স। তো যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়, তো বাধার একক তো ওহমই হবে। হ্যাঁ, তো জেড ইকুয়াল টু, যেহেতু এসি সার্কিটের শুধুমাত্র রেজিস্ট্যান্স কাজ করে না, শুধুমাত্র রেজিস্ট্যান্স না, বাকি সব উপাদানগুলোই কাজ করে। তো এখানে যদি ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর থাকে, যার প্রভাব থাকে, তো আর প্লাস কত জে অফ কি হবে বলো? এক্স এল। এটা কিসের বাধা? ইন্ডাক্টরের বাধা। মাইনাস কত? এক্স সি। এটা কিসের বাধা? এটা হলো ক্যাপাসিটরের বাধা। তাহলে এই ধরনের ইস্যু থাকে। আর এদের পরিমাণ যদি সমান হয়, তাহলে আলটিমেটলি কি আসবে বলো? আর প্লাস জে অফ এক্স এল। এক্স এল আর এক্স এর মান সমান, তার মানে এক্সি আর এক্স যদি এরকম হয়, এক্স এল ইকুয়াল টু এক্সি এর মান সমান হলে, তাহলে এক্সি সমান আমরা এক্সএলই বলতে পারবো, বলতে পারি না? তাহলে এইটার মান টোটালি কত আসবে? জিরো না? শুধু থাকবে কি? আর। তার মানে জেড সমান সমান কি? আর। আর রেজিস্টিভ সার্কিটের পাওয়ার ফ্যাক্টর কেমন হয়? ইউনিটি হয়, এটা আমরা জানি, কারণ এদের ভোল্টেজ এবং কারেন্টের কোনো কৌণিক ব্যবধান থাকে না। এটা যদি ভোল্টেজ হয়, এটাই কি হবে? কারেন্ট হবে। এদের কোনো ব্যবধান নাই। তো কৌণিক ব্যবধান নাই, তাহলে এদের ভিতরে কৌণিক ব্যবধান কত? 0 ডিগ্রি। তো তুমি কি করো? cos পাওয়ার ফ্যাক্টর মানে কি? cos থিটা। আর cos 0 ডিগ্রির মান দেখো কত আসে? cos 0 ডিগ্রির মান আসবে 1। তো এইটাকে বলা হয় ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। এটাকে বলা হয় ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। এরপরে আসো, এরপরে দেখো, এই অবস্থায় কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে কোনো ফেজ অ্যাঙ্গেল থাকে না, অর্থাৎ ফেজ অ্যাঙ্গেল 0 ডিগ্রি। এই যে কথাটা বললাম, হ্যাঁ, যে কথাটা বললাম, দেখো এদের মধ্যে কোনো ফেজ অ্যাঙ্গেল থাকে না, তাই cos থিটার মানটা বসায় দাও, দেখো তোমার ওই 1ই আসবে। হ্যাঁ, 1ই আসবে। তো ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর কি? ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর যখন কোনো এসি সার্কিটের ইন্ডাকটিভ লোড ক্যাপাসিটিভ লোডের চাইতে বেশি হয়, ইন্ডাকটিভ লোড ক্যাপাসিটিভ লোডের চাইতে বেশি হয়, তার মানে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরটা কখন হবে? যখন ইন্ডাক্টরের প্রভাবটা বেশি থাকবে। কি থাকবে? ইন্ডাক্টরের প্রভাবটা বেশি থাকবে। তো তুমি যদি ইন্ডাক্টরে, তখন আমরা কি বলবো? ওই অবস্থায় সার্কিটের পাওয়ার ফ্যাক্টরটা কি হয়? ল্যাগিং হয়। তো তুমি একটু দেখো, একটু যদি এখানে দেখো, আচ্ছা দেখো, তাহলে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর কি সেটা আমরা জানলাম। তো এখানে যদি আমরা ইম্পিডেন্সকে জেড দ্বারা প্রকাশ করি, জেড ইকুয়াল টু তাহলে কি হচ্ছে? আর প্লাস কত? জে অফ এক্সএল মাইনাস কত? এক্সি। এক্সি। তো এখানে জেড ইকুয়াল টু আর এল আর প্লাস এক্সএল মাইনাস কত? এক্সি। তো এক্সএল এর প্রভাব যদি বেশি হয়, তাহলে এক্সএল থেকে এক্সি পরিমাণ বাদ গেলে কি থাকবে? এক্সএলই থাকবে। তাহলে এটাকে আমরা ধরে নিলাম কত? এক্স বা রিঅ্যাক্টিভ পাওয়ার। তার মানে এই যে অ্যাঙ্গেলটা দেখো জেড, তাহলে কি থাকবে? জেড এর যে অ্যাঙ্গেলটা থাকবে, এর সাথে কি প্লাস আকারে অ্যাঙ্গেল থাকবে। কি থাকবে? প্লাস আকারে অ্যাঙ্গেল থাকবে। যেমন এটা কি থাকবে? সরি, মাইনাস আকারে অ্যাঙ্গেল থাকবে। জেড এর অ্যাঙ্গেলটা প্লাস থাকবে, বাট কারেন্টটা হবে ল্যাগিং। মনে রাখবা, জেড এর অ্যাঙ্গেলটা কি থাকবে? প্লাস থাকবে, বাট কারেন্টের অ্যাঙ্গেলটা কি হবে? তো এরকম হবে, জেড অ্যাঙ্গেল কত? প্লাস কত? থিটা। জেড এর অ্যাঙ্গেলটা কি? প্লাস থিটা আসবে। কিন্তু কারেন্টের অ্যাঙ্গেল কি হবে? কারেন্টের অ্যাঙ্গেলটা হলো মাইনাস থিটা আসবে। কারেন্টের অ্যাঙ্গেল মাইনাস থিটা, মানে সেটা কি? মাইনাস মানে কি? ল্যাগিং না? আমরা পড়ছি না, মাইনাস মানে কি? ল্যাগ থেকে শুরু হয়। তো কারেন্টের, আর জেড কি কেন মাইনাস হবে? কারণ জেড কারেন্ট হলো
দেখো কারেন্ট আর জেড মানে ইম্পিডেন্স, এটা কি একবারে উল্টা না? তো এখানে আচ্ছা, জেড এর অ্যাঙ্গেল যদি পজিটিভ হয় তাহলে সেটা কি সার্কিট? ল্যাগিং সার্কিট। জেড এর অ্যাঙ্গেল যদি নেগেটিভ হয় তাহলে সেটা কি সার্কিট হবে? লিডিং সার্কিট। বুঝতে হবে, হ্যাঁ লিডিং নাকি লিডিং। জেড এর অ্যাঙ্গেল, কারণ জেড এর সাথে কারেন্টের সম্পর্ক কি? উল্টানুপাতিক না? উল্টানুপাতিক, একটা আরেকটার বিরোধী, হ্যাঁ বিপরীত। আচ্ছা, তাহলে আমরা একটু লিডিং পাওয়ার ফ্যাক্টর সম্পর্কে একটু মনে রাখি। লিডিং পাওয়ার ফ্যাক্টর সম্পর্কে, লিডিং পাওয়ার ফ্যাক্টর কি? তাহলে কোন একটা এসি সার্কিটে যদি ক্যাপাসিটিভ লোড ইন্ডাকটিভ লোডের চাইতে বেশি হয়, ইন্ডাকটিভ লোড হবে যদি বেশি হয়, তাহলে কি হবে? সেই অবস্থায় যে পাওয়ার ফ্যাক্টরটা হবে সেটাকে বলা হয় লিডিং পাওয়ার ফ্যাক্টর। তো এখানে যে এরকম যে জেড ইকুয়াল টু কত? আর প্লাস জে অফ এক্সএল মাইনাস কত? এক্সি। জেড ইকুয়াল টু তাহলে আর মাইনাস কত? জে অফ এক্সএল। সুতরাং আমরা বলতে পারি জেড ইকুয়াল টু কত হবে বলো? জেড ইকুয়াল টু, এই অ্যাঙ্গেলটা কত আসবে? নেগেটিভ। আর জেড এর অ্যাঙ্গেল যদি নেগেটিভ আসে, কারেন্টের অ্যাঙ্গেল কি? প্লাস আসবে না? কারেন্টের অ্যাঙ্গেল যদি প্লাস আসে এর অর্থ কি? এটা কি আগে থেকে শুরু হয়েছে না? আগে থেকে শুরু হয়েছে, কথা বুঝছো? এখানে নেগেটিভ অ্যাঙ্গেল দ্বারা লিডিং পাওয়ার ফ্যাক্টর বোঝায়। এছাড়াও কারেন্ট ভোল্টেজকে কারেন্ট কি করে বুঝায়? কারেন্ট ভোল্টেজকে লিডিং করে। কারেন্ট ভোল্টেজকে কি করে? লিডিং করে। কারেন্ট আগে থাকবে, বুঝছো? কারেন্ট আগে থাকবে, এই যেরকম অ্যাঙ্গেল হতে পারে। যেমন কি হতে পারে? এখানে যদি বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিট হয় বা বিশুদ্ধ সার্কিট হয় তাহলে কি? ইন্ডাকটিভ সার্কিট হয় তাহলে কি ভোল্টেজ এখানে থাকে, সরি ক্যাপাসিটিভ সার্কিট হয় তাহলে ভোল্টেজটা এখানে থাকবে, কারেন্টটা কোথায় থাকবে? এখানে থাকবে, বুঝছো? তাদের ব্যবধান কত থাকবে? 90 ডিগ্রি। এটা বিশুদ্ধর ক্ষেত্রে, হ্যাঁ। কিন্তু যেহেতু এটা আমাদের কোনো পদার্থ বিশুদ্ধ হয় না, সেহেতু এই হিসাব করলে এটা জাস্ট ভুল হবে, হ্যাঁ। আমাদের সব জায়গায় 90 ডিগ্রি হবে না, সব জায়গায় কি হবে? 90 ডিগ্রি হবে না, ওটা আদর্শর ক্ষেত্রে বলা হয়। মনে রাখার একটা কৌশল আছে, মনে রাখার কৌশলটা কি? সিভিল, হ্যাঁ সিভিল ডিপার্টমেন্ট নিয়ে আসো, হ্যাঁ সিভিল। দেখো সিভ, এখান থেকে সিভিল মনে রাখার কৌশল, সিভিল শব্দটি থেকে প্রথম তিনটি অক্ষর যদি নিই তাহলে সিআইভি নিলে বোঝা যায় যে সিটি ক্যাপাসিটিভ লোড। ক্যাপাসিটিভ লোডে কি থাকবে? কারেন্ট আগে পরে কি? ভোল্টেজ। কারেন্ট আগে পরে ভোল্টেজ, এভাবে আমরা মনে রাখতে পারি, হ্যাঁ। তারপরে আবার আবার যদি ভিল থেকে হিসাব করো, ভিল ভিল থেকে হিসাব করো, ভিল যদি হিসাব করো তাহলে ক্যাপাসিটিভ লোডে এটা কি? ইন্ডাকটিভ লোড। ইন্ডাকটিভ লোডে তাহলে ভোল্টেজ আগে থাকতেছে, পরে কি? কারেন্ট থাকতেছে। তো এইভাবে আমরা সি ভিল শব্দ থেকে আমরা মনে রাখতে পারি। এটা হলো মনে রাখার টেকনিক। পাওয়ার কি এবং ইহার প্রকারভেদ লেখো। পাওয়ার কি বলো? সাধারণত আমরা কি বলি? ভোল্টেজ এবং কারেন্টের গুণফলকে আমরা পাওয়ার বলি। পাওয়ার হলো তিন ধরনের, একটা হলো কি? অ্যাপারেন্ট পাওয়ার বা আপাত পাওয়ার, বাংলাতে কি বলি আমরা? আপাত পাওয়ার। অ্যাক্টিভ পাওয়ার, যাকে অনেকগুলো নাম বলা হয়, যেমন কি বলা হয়? অ্যাক্টিভ পাওয়ার, অ্যাবজর্ব পাওয়ার, এভারেজ পাওয়ার, বা বাংলাতে বলি কার্যকরী পাওয়ার, ব্যয়িত পাওয়ার, শোষিত পাওয়ার বা গড় পাওয়ার। এন্ড আরেকটা পাওয়ার আছে কি? রিঅ্যাক্টিভ পাওয়ার, যা রিঅ্যাক্টিভ লোডের জনিত ব্যয় হয়। সেটা যেমন যে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর জনিত যে পাওয়ারটা তৈরি হয় সেটি হলো কি? একটা হলো রিঅ্যাক্টিভ পাওয়ার, যাকে আমরা লাম্বিক পাওয়ার বা কাল্পনিক পাওয়ার বলে থাকি। লাম্বিক পাওয়ার বা কাল্পনিক পাওয়ার বলে থাকি। তো এই যে আমরা একটা পাওয়ারের পাওয়ার ট্রায়াঙ্গেল আমরা দেখব, পাওয়ার ট্রায়াঙ্গেল যদি একটু খেয়াল করো, দেখো এখানে অ্যাক্টিভ পাওয়ার কি? দেখো অ্যাক্টিভ পাওয়ার হলো যেটা আনুভূমিক বরাবর আছে, তাই না? যেটা আনুভূমিক বরাবর রয়েছে। আর রিঅ্যাক্টিভ পাওয়ার কোনটা? যেটা উল্লম্ব বরাবর আছে, উল্লম্ব বরাবর আছে। বাট অ্যাপারেন্ট পাওয়ার কোনটা? অ্যাপারেন্ট পাওয়ার বলতে আসলে কোনো পাওয়ার নাই, বুঝছো? অ্যাপারেন্ট পাওয়ারটা মূলত একটা যোগফল প্রকাশ করা হয়, যে রিঅ্যাক্টিভ পাওয়ার এবং অ্যাক্টিভ পাওয়ারের যোগফলই কি? অ্যাপারেন্ট পাওয়ার। এটা জাস্ট যোগফল, একটা লব্ধি পাওয়ারের মতো আর কি, বিষয়টা এমন, কথা বুঝছো? লব্ধি পাওয়ারের মতো বিষয়টা এমন। হ্যাঁ, তো এখানে অ্যাক্টিভ পাওয়ার আর কি? রিঅ্যাক্টিভ পাওয়ার। তো এখানে দেখো অ্যাক্টিভ পাওয়ারের এখানে কি হচ্ছে তাহলে? এটার কারেন্ট কি হবে? আই কস থিটা। এটার কি কারেন্ট কি? আই সাইন থিটা। আর এটার কারেন্ট কি? আই, নাকি? এটা কারেন্ট কি? আই। সিম্পলি এর ভোল্টেজ হলো ভি, কারেন্ট হলো আই। আচ্ছা, এটা হলো অ্যাক্টিভ পাওয়ার। তো অ্যাপারেন্ট পাওয়ার, এসি সার্কিটে ভোল্টেজ এবং কারেন্টের গুণফলকে অ্যাপারেন্ট পাওয়ার বলে। এসি সার্কিটে আমরা একটু আসি প্রথম থেকে, নাকি? অ্যাপারেন্ট পাওয়ার থেকে আমরা আসি। এসি সার্কিটে ভোল্টেজ এবং কারেন্টের পাওয়ারকে কি বলে? এসি সার্কিটে ভোল্টেজ এবং কারেন্টের গুণফলকে আমরা কি বলবো? অ্যাপারেন্ট পাওয়ার। অথবা অ্যাক্টিভ পাওয়ার
এবং রিঅ্যাক্টিভ পাওয়ারের ভেক্টর যোগফলকে আমরা অ্যাপারেন্ট পাওয়ার বলি। আমি বলছি না যে অ্যাপারেন্ট পাওয়ার কি, এটা একটা লব্ধির মতো, হ্যাঁ, দুইটার কি যোগফল। তাহলে সেটা কিসের যোগফল? অ্যাক্টিভ পাওয়ার এবং কি রিঅ্যাক্টিভ পাওয়ারের ভেক্টর যোগফলকে ও অ্যাপারেন্ট পাওয়ার বলা হয় বা বলে। ইহাকে এস দ্বারা সংক্ষেপে কি দ্বারা প্রকাশ করা হয়? এস দ্বারা প্রকাশ করা হয়। ইহার একক কি ভিএ, যে ছোট একক কি ভিএ, মানে নরমালি একক হলো কি ভিএ, আর আমরা বড় একক হিসেবে প্রকাশ করি কি কেভিএ দ্বারা প্রকাশ করি, যেটা আমি ট্রান্সফরমার একক, ট্রান্সফরমার রেটিং ব্যবহার করে। আচ্ছা, এই অ্যাপারেন্ট পাওয়ারের আরেকটা সূত্র কি? এস ইকুয়াল টু ভিআই কনজুগেট। ভিআই কি কনজুগেট, ভিআই কনজুগেট। আচ্ছা, ইকুয়াল টু আমরা এটাও বলতে পারি যে আই স্কয়ার পাওয়ার সমান সমান আমরা কি কি কয়টা সূত্র জানি? পি ইকুয়াল টু ভিআই ইকুয়াল টু ভি স্কয়ার ডিভাইডেড আর ইকুয়াল টু আই স্কয়ার ডিভাইডেড কত? আই স্কয়ার ইনটু আর। এই যে আই স্কয়ার, বাট আর এর জায়গায় এটা কি এসি সার্কিট না? এসি সার্কিটে হবে কি ইম্পিডেন্স। তো এই যে ইম্পিডেন্স আমরা বসাইলাম। তো এইটা হলো বিষয়। হ্যাঁ, পাওয়ার বুঝছো? এরপর আসে অ্যাক্টিভ পাওয়ার বা অ্যাবজর্ব পাওয়ার বা এভারেজ পাওয়ার কি? অ্যাক্টিভ পাওয়ার বা অ্যাবজর্ব পাওয়ার বা এভারেজ পাওয়ার এসি সার্কিটে ভোল্টেজ এবং ইনফেজ কারেন্ট এর গুণফলকে, ইনফেজ কারেন্টের গুণফলকে অ্যাক্টিভ পাওয়ার বলে। অর্থাৎ একটি সার্কিটে প্রকৃতই যে পাওয়ার অপচয় হয়, আমরা যে বাসাবাড়ির বিদ্যুৎ বিলটা দিয়ে থাকি শুধুমাত্র অ্যাক্টিভ পাওয়ারের জন্য। কিসের পাওয়ারের জন্য? অ্যাক্টিভ পাওয়ারের জন্য। দেখো ওইখানে বিদ্যুৎ বিলের যে ইউনিট লেখা থাকে, ইউনিটে লেখা থাকে কিলোওয়াট আওয়ার, কিলোওয়াট আওয়ার। এই কিলোওয়াটটা কিসের একক? কোন পাওয়ারের একক? শুধুমাত্র অ্যাক্টিভ পাওয়ারের একক। কিলোওয়াটটা কি অ্যাক্টিভ পাওয়ারের একক না? তার মানে আমরা যে বিদ্যুৎ বিলটা দিয়ে থাকি, যে ইউনিটটা আসে, ওটা শুধুমাত্র অ্যাক্টিভ পাওয়ারের জন্য আসে। কিসের জন্য আসে? অ্যাক্টিভ পাওয়ারের জন্য আসে। তো এখানে এসি সার্কিটে ভোল্টেজ এবং তাহলে আমরা এটা বললাম, অর্থাৎ সার্কিটে প্রকৃত যে পাওয়ার অপচয় হয় তাকে আমরা অ্যাক্টিভ পাওয়ার বলে। ইহাকে সাধারণত কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা প্রকাশ করা হয়। ইহার একক কি ওয়াট বা কিলোওয়াট। বড় একক কি আমরা কি প্রকাশ করি? কিলোওয়াট। পি অ্যাক্টিভ তাহলে কত হবে? পি ইকুয়াল টু ভি আই কি হবে? কস থিটা। ভি আই কস থিটা ইকুয়াল টু আমরা কি বলতে পারি? আই স্কয়ার আর। যে আই স্কয়ার আর যার একক কি ওয়াট, নাকি? যার একক ওয়াট। রিঅ্যাক্টিভ পাওয়ার দেখো, রিঅ্যাক্টিভ পাওয়ার কি? এসি সার্কিটে ভোল্টেজ এবং কারেন্টের রিঅ্যাক্টিভ কম্পোনেন্টের গুণফলকে রিঅ্যাক্টিভ পাওয়ার বলে। রিঅ্যাক্টিভ কম্পোনেন্টের গুণফলকে রিঅ্যাক্টিভ পাওয়ার বলে। রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট কোনগুলো বলো? ওই যে ইন্ডাক্টর, ভিডিও কি চালু আছে? রিঅ্যাক্টিভ কম্পোনেন্টের গুণফল কোনগুলো বলতে পারতেছ না? ওই যে ইন্ডাক্টর জনিত যে পাওয়ারটা হয়, ইন্ডাক্টরের পাওয়ার, ক্যাপাসিটরের পাওয়ার, এগুলো কি রিঅ্যাক্টিভ পাওয়ার না? কথা বুঝছো? আচ্ছা, এসি সার্কিটে ভোল্টেজ এবং কারেন্টের রিঅ্যাক্টিভ কম্পোনেন্টের গুণফলকে রিঅ্যাক্টিভ পাওয়ার বলে। ইহাকে সাধারণত কিউ দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? কিউ দ্বারা প্রকাশ করা হয়। ইহার একক কি ভার বা কি বলবো আমরা কেভিআর। ভোল্ট অ্যাম্পিয়ার কি রিঅ্যাক্টিভ, নাকি? ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ, ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। আর অথবা আমরা বলতে পারি কি বড় একক কি কে ভার। হ্যাঁ, কে ভার। তো রিঅ্যাক্টিভ পাওয়ারের আরেকটা সূত্র আমরা বলতে পারি, যেমন ভি আই কত সাইন থিটা, ভি আই সাইন থিটা অথবা আই স্কয়ার এক্স। এগুলো একটু মনে রাখতে হবে, যার একক কি ভার হবে, যার একক কি ভার হবে। তো ফান্ডামেন্টাল অফ এসি সার্কিট, ফান্ডামেন্টাল অফ এসি সার্কিটে আমরা কয়েকটা সম্পর্ক দেখব। হ্যাঁ, ফেজর নিয়ে আলোচনা করব। যেমন কয়েকটা ফর্ম আছে না, যেমন রেক্টেঙ্গুলার ফর্ম, তারপরে কি আছে পোলার ফর্ম, তারপরে এক্সপোনেনশিয়াল ফর্ম, তারপরে আছে ইউলার্স ফর্মুলা, তারপরে আছে পাই রেডিয়ান, পাই রেডিয়ান পাইয়ের মান কত? ত্রিকোণমিতিতে 180 ডিগ্রি। হ্যাঁ, আচ্ছা, রেক্টেঙ্গুলার ফর্ম যেটাকে কার্তেশীয়, বাংলাতে বলা হয় কি কার্তেশীয় ফর্ম। তোমরা পড়ছো মনে হয় কার্তেশীয় না? কার্তেশীয় যে এতে পড়ছিল, কোথায় পড়ছিল? ম্যাথ 1-এ ছিল। হ্যাঁ, কার্তেশীয় ছিল জটিল সংখ্যা পার্টে মনে হয়, জটিল সংখ্যা সম্ভবত, নাহলে এত ছিল সার্কিট 2-তেও ছিল, সার্কিট 2-তে ছিল। হ্যাঁ, কার্তেশীয় ফর্ম। হ্যাঁ, তো একটাকে রেক্টেঙ্গুলার, আর একটা পোলার ফর্ম, পোলার ফর্মই পড়ছো, পোলার ফর্ম। হ্যাঁ, তো ওইটা কি পোলারে কি কোণ থাকবে মনে রাখার একটা টেকনিক আছে, যে অনেক সময় মনে থাকে না যে রেক্টেঙ্গুলারে কোণ থাকে নাকি পোলারে কোণ থাকে। এই জন্য মনে রাখবা পো কো, পো কো, পোলারে কোণ থাকে, পোলারে কি থাকে কোণ থাকে। এটা মনে রাখার টেকনিক। কি মনে রাখার টেকনিক? পোলারে কোণ থাকে, নাহলে অনেক সময় ভুলে যাও। হ্যাঁ, তো পোলারে কোণ থাকে। এক্সপোনেনশিয়াল ফর্ম কি?
জেড ইকুয়াল টু আর, এই আরটা কি বলো, এই যে আরটা, এটা সম্পর্কটা কেমন আসলে দেখো, কোনো বস্তুকে ধরো বস্তুটার অবস্থান হলো এইটা, তুমি এইটা হলো আনুভূমিক অক্ষ বরাবর যাচ্ছ, হ্যাঁ, তুমি কি করবা, ধরো যে কোনো বস্তু আছে হলো এইখানে, কোনো বস্তু আছে এইখানে, তুমি যদি আনুভূমিক বরাবর এইদিকে যাও না, এই চিত্রটা একটু এইদিকে অঙ্কন করি, বস্তুটা আছে এখানে, তুমি যদি ঠিক আনুভূমিক বরাবর থেকে একদম সোজাসুজি যাও, তুমি এই বস্তুটাকে কি করবা, এখানে যাবা, তারপরে কি উপর দিকে যাবা, উপর দিয়ে বস্তুটার অবস্থান খুঁজে পাবা নাকি, বস্তুটার অবস্থান খুঁজে পাবা। বাট এইটার আর একটা শর্টকাট একটা মানে ওয়ে আছে বা শর্টকাট পথ আছে, দেখো সেটা একটা কি, একদম সোজা গিয়ে আমরা সেটা পেতে পারি নাকি, পয়েন্টটা কি একদম সোজা গিয়ে পাইতে পারি না, পাইতে পারি। বাট এইটাকে আমরা বলবো কি, আর এটাকে বলবো কি, আর এখানে এই যে পয়েন্টটা পাইলাম, আমরা তো এদিকেও যেতে পারতাম তাই না, তা আমাদের তো অ্যাঙ্গেল ঠিক রাখা লাগবে, তার মানে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে আমাদের সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য নির্দিষ্ট অ্যাঙ্গেলে আমাদের কি যেতে হবে, নির্দিষ্ট অ্যাঙ্গেলে যেতে হবে। জাহাজ যে সমুদ্রে চলে, এরা কিভাবে চলে, ওরা কি সামনে কিছু দেখতে পারে, দেখতে পারে, বাট ওদের ওইখানে একটা অ্যাঙ্গেল দেওয়া থাকে, কথা বুঝছো, যে এই অবস্থানে পৌঁছাতে হলে আমাকে এত বেগে যাইতে হবে, প্লাস কি তার সাথে আমার এত ডিগ্রি কোণ করে আমাকে যেতে হবে, বুঝছো, কম্পাস আছে না, কম্পাস অনুযায়ী তাদের একটা কোণ আছে, কতটুকু কোণে আমার সর্বদা যেতে হবে, যদি এতটুকু কোণ করে আমি যাই তাহলে ঠিক ওই অপর বিন্দুতে, ওই বিন্দুতে আমরা পৌঁছাবো, কথা বুঝছো। তো জাহাজে মনে করে যে ওইরকম করে কোণ ফিক্সড করে দিয়ে আমরা মানে ইয়া করে দেয়, তাছাড়া তো সমুদ্রের ভিতরে তার তোমার সামনে পিছনে কিছু দেখা যায় না, সবকিছুই মনে হয় এক, কথা বুঝছো, এগুলো বুঝতে হবে, হ্যাঁ। তো তো এইটা কি, আর এটা কত, থিটা, এটাকে আমরা বলবো কি, থিটা। তো সেই থিটাই এখানে দেখো এক্সপোনেনশিয়াল ফর্ম কি, জেড ইকুয়াল টু আর অ্যাঙ্গেল কত বলো, আর ইনটু কি, ই অফ জে থিটা, এখানে ইর মানটাও তোমার জানার দরকার নাই, জের মানটাও জানার দরকার নাই, জে কে বলা হয় কি অপারেটর, যে অপারেটর আমরা পড়ে আসছি না, যেটার মান কত, জে স্কোয়ার ইকুয়াল টু কত -1 না, জে ইকুয়াল টু কত √1, এটা কিন্তু একটা কাল্পনিক, এটা একটি কাল্পনিক, পড়ে আসছে, সবই পড়ে আসছে, হ্যাঁ। দেখো, তো আর তাহলে আর কি হবে, জে ই অফ জে থিটা, তো এইটাকে যদি আমরা একটু চেঞ্জ করে লিখি, আর এই জে এটা যদি এইভাবে লিখি, তাহলে এটাকে আমরা লিখতে পারি আর কস থিটা প্লাস জে আর কত সাইন থিটা, জি আর সাইন থিটা। ইউলার ফর্মুলা কি, যে ই প্লাস মাইনাস জে থিটা, এতগুলো লাগবে না, এতগুলো লাগবে না, তোমার জাস্ট এতটুকু, এই দুইটা সবচেয়ে বেশি ব্যবহার, এই দুইটার ব্যবহার সবচেয়ে বেশি, একটা রেক্টেঙ্গুলার ফর্ম আর একটা কি পোলার ফর্ম। আচ্ছা, তো পাই রেডিয়ানের মান কত, 180 ডিগ্রি। তো আমরা আজকে বেসিক ক্লাস এখানে শেষ করি নাকি, হুম, বেসিক নিডস ফর ম্যাথস, সাধারণত এটি সাইনোসয়েডালকে সাইন বা কোসাইন আকারে প্রকাশ করা হয়, এই সাইনকে কোসাইন এবং কোসাইনকে সাইন রূপান্তরের সহজ আহ, নিয়ম নিম্নে দেওয়া হলো। এটা আমি তোমাদের আরেকটা ইয়াটা করব, দাঁড়াও।